এখনো পর্যন্ত রসিকপুর মোড় খোশবাগানের 2025-এ দাঁড়িয়ে এখনো পর্যন্ত বেশ কিছু হয়েছে যার সম্মুখীন হতে হয় বহু মহিলাদেরকে। আমরা হয়তো শহরে রয়েছি, শহরের বুকে দাঁড়িয়ে আমাদের হয়তো সেই রকম অসুবিধার মুখে সম্মুখীন হতে হচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে পিরিয়ডস হওয়ার পর থেকে, মাসিক শুরু হওয়ার পর থেকে বহু কুসংস্কারের সম্মুখীন হতে হচ্ছে মহিলাদের, কিংবা প্রাপ্তবয়স্কের দিকে যারা এগোচ্ছে সেই সব নাবালিকারা। সেই সমস্ত কিছু নিয়ে একাধিক বিষয় রয়েছে আমাদের মনে, জিজ্ঞাসা রয়েছে, সেগুলো নিয়েই আজকে বাংলা হান্টের পর্দায় সাক্ষাৎকারে চলে এসেছে সপ্তপর্ণী মাইতি। দিদি, বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা কথা বলে রাখি যে আজকের আপনার সাথে যে সাক্ষাৎকার, তার জন্য আমি কোনো আগাম কোনো প্রিকশন নিয়ে আসিনি, কারণ আমি একজন মহিলা, একজন গাইনোকে পেয়ে গেছি, এবং একটা মহিলা হয়ে যা যা আমার কিউরিয়াসিটি রয়েছে, যা যা জিজ্ঞাসা রয়েছে, সব কিছুই জেনে নেবো আজকে এই পডকাস্টে। একদম প্রথম যে প্রশ্নে যাচ্ছি, প্রশ্ন নয়, সেকালের একালের মধ্যে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই যে পিরিয়ডস বা প্রেগনেন্সি, ধারণ ক্ষমতা, এই সংক্রান্ত জিনিস নিয়ে এখনো পর্যন্ত বেশ কিছু মিথ রয়েছে। সেই মিথগুলি কি একই রকম রয়েছে, নাকি সময়ের সাথে সাথে অনেকগুলো পরিবর্তন হয়েছে, নাকি মানুষের মধ্যে এখনো পর্যন্ত কিছু জনসাধারণ বা সচেতনতা এখনো পরিবর্তন করা দরকার? হ্যাঁ, পরিবর্তন যেমন যুগের সাথে হয়েছে অনেক ক্ষেত্রেই, এক্ষেত্রেও হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অনেক কুসংস্কার সেগুলো এখনো জড়িয়ে রয়েছে। সেগুলো থেকে অবশ্যই এখন বেরিয়ে আসা উচিত। যেমন আমাদের মধ্যে একটি ধারণা রয়েছে, মেয়েটির পিরিয়ডস হওয়া মানেই সে অশুচি। তাকে মন্দিরে যেতে নেই, তাকে রান্নাঘরে যেতে নেই, তাকে একঘরে করে রাখা। এই একবিংশ শতাব্দী থেকে এই সমস্ত মিথ থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। তার জন্য প্রয়োজন সঠিক হেলথ এডুকেশন, যাতে মেয়েটি সঠিক এডুকেশন পায়, তার মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করতে পারে, এবং তার প্রতিনিয়ত সে যে সমস্ত কাজ করে তার জরুরি, সেগুলোতে যাতে তার কোনো ব্যাঘাত না ঘটে। এখনো পর্যন্ত রয়েছে এই মিথগুলি, কুসংস্কার? এখনো রয়েছে। হয়তো আমাদের হেলথ এডুকেশনের সাথে সাথে অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা এর থেকে বেরিয়ে এসছে। মেয়েরা কি পারেনি আসতে? মেয়েরা পিরিয়ডস অবস্থায় অবশ্যই অফিসে কাজকর্মে সব কিছুতেই যাচ্ছে, সমস্ত কাজকর্ম করছে। তবুও এখনো অনেক অনুন্নত জায়গায়, যেখানে এখনো এই এডুকেশনগুলো বা এই সচেতনতাটা এখনো পৌঁছয়নি, সেক্ষেত্রে মেয়েরা কিন্তু এখনো এই দুর্ভোগ বয়ে চলেছে। এই যে 16 বছরের আপনার কেরিয়ার, সেখানে দাঁড়িয়ে কোনো এরকম কোনো
পেশেন্ট বা রোগী এসেছে আপনার কাছে যেখানে বিষয়টি আপনি জেনে খুব অবাক হয়েছেন যে এখন 2025-এ দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে এখনো পর্যন্ত মানুষ ওই পুরনো কুসংস্কার নিয়ে বেঁচে রয়েছে এরকম কিছু ঘটনা? হ্যাঁ, এখনো আসে। কারণ রুগী আসেই একটি কমপ্লিকেশন নিয়ে। হ্যাঁ, যেগুলো আ তখন কমপ্লিকেশন অনুসন্ধান করতে গিয়ে, তার লাইফস্টাইল দেখতে গিয়ে, সে কি করে সারাদিনে, সেগুলো করতে গিয়ে অনেকাংশেই আমরা এগুলো পেয়ে থাকি। হ্যাঁ, সেক্ষেত্রে তো বেশ বহুল পরিমাণেই পাই। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে। হ্যাঁ, এগুলো পাওয়াই যায় এখনো। দিদি, পিরিয়ডস হলে মানে যারা নাবালিগ থেকে মহিলাতে পা দেবে, তারা অনেক কিছু জিনিস জানে না। ভয় পেয়ে পরিবারকে হয়তো জানাতেও চায় না। সেক্ষেত্রে পিরিয়ডস হলে ১ম হয়তো এবছর কারোর পিরিয়ডস শুরু হলো, একজন নারীর পথে সে এগোচ্ছে, তার কি করণীয় রয়েছে? হ্যাঁ, একটি মেয়ে তার শৈশব থেকে সে তার প্রাপ্তবয়স্কতায় আসে। হ্যাঁ? একটি বালিকা থেকে সে একটি মহিলা হয়ে ওঠার একটি পিরিয়ড। এখানে অনেক কিছুই পরিবর্তন ঘটে। তার যেমন শরীরের পরিবর্তন ঘটে, তার মনের পরিবর্তন ঘটে এবং পারিপার্শ্বিক সবকিছুকে নিয়েই তাকে মানিয়ে চলতে হয়। তো এক্ষেত্রে মেয়েরা যখন এই ট্রানজিশন পিরিয়ডটা, তার শারীরিক সাপোর্ট যেমনি দরকার, তার মেন্টাল সাপোর্টও তেমনি দরকার। তার বাবা-মায়ের, তার পরিবারের কাছ থেকে। যে সমস্ত মেয়েরা এই সময় যে ধরনের সমস্যায় ভোগে, সাধারণত মাসিকের সমস্যা। নতুন একটি পর্ব শুরু হয় জীবনে। তাতে মাসিকের যে সমস্ত সমস্যাগুলি হয়, যেমন পেটে ব্যথা মাসিকের সময়, বা অতিরিক্ত রক্তস্রাব, বা নিয়মিত মাসিক না হওয়া, বা অনেক সময় তারা সাদাস্রাবের সমস্যা, সেইগুলোতে দ্বিধা কোনো না রেখে তার বাড়ির মাকে, দিদিকে বা কাউকে জানাক এবং অবিলম্বে কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এটাই বলব। পিরিয়ডস হলে এখনো দেখা যায় অনেকেই গ্রামের দিকে যারা কাপড় ব্যবহার করে। বিজ্ঞানগত দিক থেকে এবং চিকিৎসার গত দিক থেকে ডাক্তার হিসেবে আপনি কি পরামর্শ দেবেন? হ্যাঁ, কাপড় ব্যবহারটা এখনো আনহাইজেনিক। এতে হয় কি, ইনফেকশনের চান্স অনেক বাড়ে। পেশেন্ট বারবার সাদাস্রাব নিয়ে আসে, বারবার পেটে ব্যথা অনুভব করে। তার বদলে আমি বলি কি, একটু মেনস্ট্রুয়াল হাইজিন মেইনটেইন করুন। যেমন ডিসপোজেবল প্যাডস ইউজ করুন। প্যাড প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর বদলে ফেলুন এবং প্রতিবার বদলাবার আগে পরে হাত ধুয়ে বদলান এবং যৌনাঙ্গের জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সাধারণ গরম জল বা সুগন্ধিহীন যেগুলো লাইট সোপ, সেগুলোতেই ব্যবহার করতে পারেন। এছাড়া আন্ডারগার্মেন্টস যেগুলি ব্যবহার করেন, সেই জন্য সুতির হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। দরকার হলে দিনে অনেকবার বদলে ফেলতে পারেন। এগুলো যদি ব্যবহার করা যায়, আপনি মেনে চলতে পারেন, সুস্থ থাকবেন। এখন দেখা যাচ্ছে যুগের সাথে সবাই পাল্লা দিয়ে স্যানিটারি প্যাডের যেমন অনেক বিভিন্ন রকম বাজারে এসেছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা মেনস্ট্রুয়াল যে কাপ, সেটাও ব্যবহারের পরিমাণ প্রচণ্ড বেড়ে যাচ্ছে। অনেকে কেউ এই প্যাড, যেটা চলতি ভাষায় যে প্যাডের কথা বলে, সেটা ব্যবহার না থেকে স্বাচ্ছন্দ্য বোধের জন্য তারা মেনস্ট্রুয়াল কাপ বেছে নিচ্ছে। এটা চিকিৎসাগত দিক থেকে কতটা সেফ? আ বারে, বারে পরিবর্তন করুন আমি বলব। নয়তো অনেক ক্ষেত্রে ইনফেকশনের চান্স বাড়ে। আর অনেকেই এটা সঠিকভাবে ব্যবহারও করতে পারেন না। সেক্ষেত্রে উপকারের চেয়ে ক্ষতি আবার বেশি বেড়ে যায়। তাই আ ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা সঠিক এবং বারবার পরিবর্তন করুন। যখন আমি স্কুলে ছিলাম কিংবা কলেজে যখন ছিলাম, তখন দেখেছিলাম অনেক সহপাঠীদের খুব অল্প বয়সে পিসিওএস এর সমস্যায় ভুগছেন তারা। কারো আবার ক্যান্সার, সিস্ট হয়ে ক্যান্সারের দিকে এগোচ্ছে। এরকম আমরা অনেক কিছু মানে কুসংস্কারও আছে তার মধ্যে, অনেক কিছু মানে কথা শুনেছি, গল্প শুনেছি। কতটা সত্যতা রয়েছে যে সিস্ট থেকেই ক্যান্সার হয়? দেখুন, সিস্ট অনেক রকমের হয়। হ্যাঁ? তুমি যেমন পিসিওডির কথা বললে, পিসিওডিতেই আসি। যে পিসিওডি আজকাল দেখি ঘরে, ঘরে সবাই বলে আমার সিস্ট হয়েছে, আমার পিসিওডি হয়েছে। কেন হচ্ছে? আগে তো আমরা এত শুনতাম না। অ্যাকচুয়ালি ইটস আ লাইফস্টাইল ডিসঅর্ডার। আমাদের লাইফস্টাইলটা এত খারাপভাবে বদলে গেছে, যে কারণে আজকাল ঘরে, ঘরে পিসিওডি। সেই কারণে এত বেশি। আর যদি ক্যান্সারের প্রসঙ্গই আসে, পিসিওডি থেকে কিন্তু ক্যান্সার সেরকমভাবে হয় না। এবার কি সিস্ট থেকে হয় না? হ্যাঁ, আরও অনেক রকমের সিস্ট আছে। তো সিম্পল সিস্ট, যেকোনো ফাংশনাল সিস্ট, সেগুলো একেবারেই বেনাইন। সচরাচর ক্যান্সার আমরা পাই না। কিন্তু যদি একটি কমপ্লেক্স সিস্ট পাই, বা পোস্ট মেনোপজাল সিস্ট, মানে একজন মহিলার মেনোপজ হয়ে গেছে, তারপর তার সিস্ট ধরা পড়ছে, বা অনেক সময় এন্ডোমেট্রিয়াটিক চকলেট সিস্টের ক্ষেত্রেও আমরা অনেক সময় ক্যান্সার দেখতে পাই।
কখন বুঝবে মানে একজন নারী বা মহিলা সে কখন বুঝবে যে তার মাসিকে অসুবিধে হচ্ছে, কিংবা কিভাবে বুঝবে যে তার মধ্যে সিস্ট রয়েছে কিংবা পিসিওডি পিসিওএস এর সমস্যা হচ্ছে, কি করে বুঝবে? পিসিওডি সাধারণত উপসর্গগুলি হলো অনিয়মিত ঋতুচক্র। তার হয়তো মাসিক ১.৫ মাস, ২ মাস, ৩ মাস বন্ধ থাকছে। যখন হচ্ছে খুব কম হচ্ছে বা খুব বেশি পরিমাণে হচ্ছে। দিন, দিন মোটা হয়ে যাচ্ছে, ব্রণ আসছে, মাথার চুল পড়ে যাচ্ছে। আ এই ধরনের সমস্যাগুলি নিয়ে আ অল্প বয়সী মেয়েরাই বেশিরভাগ এখন আসে। তো সেক্ষেত্রে অবিলম্বে যান। উনি হয়তো কিছু টেস্ট দেবেন, আল্ট্রাসোনোগ্রাফি দিতে পারেন। সাধারণত আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই আমরা সিস্ট ডায়াগনোসিস করতে পারি। এছাড়া কিছু রক্ত পরীক্ষাও হয়। সেগুলির মাধ্যমেও এটি করা যেতে পারে। আপনি বললেন যে লাইফস্টাইলটা অনেকটা বেশি গুরু ভূমিকা পালন করে। এখন দেখা যাচ্ছে আমরা প্রচণ্ড মোবাইল ইউজ করছি, ফাস্ট ফুড খাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, আমরা ঠিকমতো রাতে ঘুমোচ্ছি না। সেটা ভবিষ্যতের জন্য কতটা হানিকারক একজন এই যে মহিলার? তুমি বললে পিসিওডি, পিসিওডি একটি লাইফস্টাইল ডিসঅর্ডার। হ্যাঁ? এই যে সেডেন্টারি লাইফস্টাইল, ফাস্ট ফুড খাওয়া, সারাদিন মোবাইল বসে, বসে দেখা, নড়াচড়া না করা। আর পিসিওডির মূল কারণ ওজন বেড়ে যাওয়া। ওজন বাড়বে এই পিসিওডির পরিমাণও তত বাড়তে থাকবে। একটি এটা চক্রব্যূহের মতো। অতএব ব্রেক দ্য সাইকেল। হ্যাঁ? তো কি করব? মূল চিকিৎসাই হলো ওজন কমানো। ওজন কমলেই এই পিসিওডির পরিমাণটাও অনেকটা কমে যাবে। তাহলে ওজন সঠিক নিয়ন্ত্রণে রাখতে হবে। একটু ব্যায়াম, হালকা ব্যায়াম করলেই যথেষ্ট। সারাদিনে কেউ যদি ৩০ মিনিট করে সপ্তাহে অন্তত ৫ দিন হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি, যোগা করে যথেষ্ট। তাতে জিমে যাওয়ারও এত প্রয়োজন পড়ে না। এছাড়া স্ট্রেস রিলিফ করতে হবে। মানসিক যে চাপ, আমরা ঘরে বাইরে চারিদিকেই মানসিক চাপের মধ্যে থাকি, সেটি রিলিফ করতে হবে। এছাড়া খাদ্যাভ্যাস, সুষম খাওয়ার পরিমিত পরিমাণে খান। সঠিক খাবার খান, পুষ্টিকর খাবার খান এবং পরিমিত পরিমাণে খান। তেল, ঝাল, মশলা, অতিরিক্ত ভাজাভুজি, ফাস্ট ফুড যাকে আমরা জাঙ্ক ফুড বলি, খুব ইজিলি অ্যাভেলেবল, হ্যাঁ, সেটা এড়িয়ে চলতে হবে। আচ্ছা, আপনি বললেন যে লাইফস্টাইল, তার মধ্যে তো মদ্যপান করা, তার মধ্যে রয়েছে স্মোকিং স্মোকিং রয়েছে, সেটা কতটা প্রভাব ফেলে? যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলে। চেষ্টা করবেন যতটা সম্ভব স্মোকিং, অ্যালকোহল এগুলোকে এড়িয়ে চলার। এগুলো তো প্রচুর পরিমাণে জল খান, হ্যাঁ, সবুজ শাকসবজি খান, ফাইবারযুক্ত খাবার যাকে আমরা বলি সেগুলো খান, সঠিক পরিমাণে প্রোটিন খান। হুম? এগুলো অ্যালকোহল আর স্মোকিং তো অ্যাভয়েড করে চলতেই হবে। অনেকে বলে যে আমি একটা দিনে একটা করে স্মোক করছি, কিংবা এখন করছি, পরে গিয়ে ইন ফিউচার গিয়ে বেবি কনসেপ্ট করার আগে আমি ছেড়ে দেবো। সেক্ষেত্রে যদি মানুষ টানা ১ বছর কিংবা ৫ বছর স্মোকিং করতে করতে একটা তার হ্যাবিট হয়ে যায়, পরবর্তীতে ছেড়ে দিলেও তো শরীরের মধ্যে তার মধ্যে হ্যাঁ, কিছুটা তো ইররিভার্সিবল চেঞ্জেস তো হয়ে থাকে। এই সময়ের মধ্যে তার লাংসে গিয়ে তার সবকিছু ডিপোজিট হচ্ছে, তার আথেরোস্ক্লেরোসিস হচ্ছে, মানে ভাস্কুলার অ্যাক্সিডেন্টের সমস্ত রসদ আমরা মজুত করে রাখছি। অতএব এখনই কুইট করুন। পরে করব ততদিনে আপনার ক্ষতি তো অনেকটাই হয়ে যাবে। হুম? তাই কুইট করব যদি এটা মনে হয়, এক্ষুনি করুন। এটাই তার সঠিক সময়। কিছুক্ষণ আগে আপনি বললেন যে একটু জল নিয়ে না হলে হালকা সাবান দিয়ে পরিষ্কার। এখন দেখা যাচ্ছে যে বাজারে একাধিক প্রসাধনী বেরিয়েছে। বিভিন্ন নামের, বিভিন্ন বিজ্ঞাপন, মানে চোখ ধাঁধানো বিজ্ঞাপন। সেটা থেকে অনেকেই ইউজ করছে। লিকুইড যৌনাঙ্গ যে ওয়াশ করার যে লিকুইড রয়েছে, সেগুলো কতটা নিরাপদ? আর একেবারেই ক্ষতিকর সেটা বলব না। চেষ্টা করবেন বেশি কেমিক্যালযুক্ত, অধিক সুগন্ধিযুক্ত এই ধরনের ম্যাটেরিয়াল যেগুলোতে আছে সেগুলো অ্যাভয়েড করে চলার। সাধারণ গরম জল, একটা মাইল্ড সাবান তো আমাদের সবার বাড়িতেই থাকে। সেটা বেশি খরচ সাপেক্ষও নয়। আমরা সবাই সেটা সহজেই ইউজ করতে পারি। যদি কেউ মনে করে যে না আমি ব্যবহার করব, সেক্ষেত্রে কি পরামর্শ নেওয়া? হ্যাঁ, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করুন। এখন দেখা যাচ্ছে যে বেবি কনসেপ্ট করার আগে খুবই প্রবলেম হচ্ছে। অনেকে কনসেপ্ট করতে পারছে না। সেটা কি কোথাও গিয়ে লাইফস্টাইলের জন্য হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এত ইনফার্টিলিটির সমস্যা আজকাল আসছে, এগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথমত এই যে বললে তুমি একটু আগেই পিসিওডি। পিসিওডি একটি বড় ভূমিকা নেয় ইনফার্টিলিটির ক্ষেত্রে। এই পিসিওডি রোগটিতে যেরকম সিস্ট তৈরি হয়, তেমনি এই রোগটি ওভিউলেশনে বাধা সৃষ্টি করে। ওভিউলেশন না হলে তো ভ্রূণেরও তৈরি হবে না। অতএব ইনফার্টিলিটিতে পেশেন্ট ভুগছে। এই কারণে এখন এত বেশি পিসিওডির প্রাদুর্ভাব, যে কারণে ইনফার্টিলিটিরও এত প্রাদুর্ভাব বেশি। এছাড়া অনেকেই মহিলারাই আজকাল আমরা নিজেদের কেরিয়ার তৈরির ইঁদুর দৌড়ে ছুটে চলেছি।
হ্যাঁ, সেক্ষেত্রে কি তাকে একটা তার কেরিয়ার তৈরি করা, অনেকে ভাবলো পরে বিয়ে করব, আগে আমি জীবনে এস্টাবলিশ হই। সব মেয়েরই আশা আকাঙ্ক্ষা থাকে এটাই। এটা করতে করতে কি হয়, বিয়েটাও দেরি করে হলো, বাচ্চা নিতেও দেরি হলো, বা বিয়ে হয়ে গেছে, বলল না এখন একটু অপেক্ষা করি, নিজে এস্টাবলিশ হই, সবকিছু হয়ে গেলে একটি বাচ্চা নেব। এই করতে করতে হয় কি, বয়সটা অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে ফলিকল কাউন্ট কমে যাচ্ছে। ও কোন বয়সের মধ্যে যদি সে চায় যে তার পরিবার বাড়ানোর কথা, সেই প্ল্যানিংটা? 30-এর মধ্যে হলেই ভালো হয়। এরপর থেকে আস্তে আস্তে ওভুম ফলিকল কাউন্ট কমতে থাকে, সেক্ষেত্রে একটা ইনফার্টিলিটির সমস্যা দেখা দেয়। এছাড়া স্ট্রেস তো রয়েইছে, হ্যাঁ? আর তুমি বললে যে শুধু ইনফার্টিলিটি বয়স বাড়লেই নয়, বয়স বাড়লে মা হওয়ারও অনেক সমস্যা তৈরি হয়। সুগার, প্রেশার, আরও নানা ধরনের হরমোনাল ইমব্যালেন্স, এগুলো সবকটাই মাথাচাড়া দেয়। সেক্ষেত্রে হাই রিস্ক প্রেগন্যান্সি হয়ে যায়। সপ্তপর্ণিতে এখন দেখা যাচ্ছে যে কোনো বয়স নয়, যে কারোরই দেখছি মহিলাদের স্তন ক্যান্সার হচ্ছে। স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের সাথে কি কোথাও কি পিরিয়ডস এর কোনো লিঙ্ক আপ রয়েছে? হ্যাঁ, সেরকমভাবে ডাইরেক্ট কোনো লিঙ্ক আপ নেই। তবে দেখা গেছে যাদের অনেক মানে অনেক আগেই বয়স, কম বয়সে মাসিক শুরু হয়েছে বা অনেক দেরিতে মাসিক বন্ধ হচ্ছে, মানে রিপ্রোডাক্টিভ এজটা অনেক বেশি থাকছে, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের পরিমাণ একটু বেশিই দেখা গেছে। এছাড়া যারা বাচ্চা নেন না বা বাচ্চা হয় না বা বাচ্চাকে ব্রেস্টফিড করান না, তাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সারের পরিমাণটা একটু বেশি। এছাড়া কিছু কিছু ড্রাগ ইউজ করা হয়, আহ, যেটাতে স্তন ক্যান্সারের ক্ষেত্রে, সেক্ষেত্রে ডাক্তারবাবুর সাথে ফলো আপে থাকবেন, কারণ সেখান থেকে ইউট্রাসের ওপর একটু প্রভাব সৃষ্টি করে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার দেখা দিতে পারে। তাই এই ধরনের ড্রাগস যারা খাচ্ছেন স্তন ক্যান্সারের, তারা নিয়মিতভাবে ডাক্তারের কাছে ফলো আপ করুন। সূর্যের রশ্মি কিংবা এই যে প্রসাধনী ব্যবহার করা হচ্ছে না, বডি অয়েল আছে, তার মধ্যে একাধিক প্রসাধনী রয়েছে, সেটা কি কখনো কারণ হতে পারে ব্রেস্ট ক্যান্সার? ব্রেস্ট ক্যান্সারের ডাইরেক্ট কারণ এভাবে এখনো স্ট্যাম্প নয়, হ্যাঁ, যে বলবো এটার কারণেই এটা হয়েছে। সূর্যরশ্মি তো আমাদের ক্ষেত্রে উপকারী বলবো, কারণ সূর্যরশ্মি থেকে আমাদের ভিটামিন ডি তৈরি হয় শরীরে, যেটা ভিটামিন ডি আমাদের অনেক ক্ষেত্রেই শরীরে উপকারী। আজকাল আমরা সূর্যের বেরোই না, বাইরেই ঘরের মধ্যেই থাকি সারাদিন মোবাইল নিয়ে, সূর্যরশ্মি পায় না, ভিটামিন ডিও তৈরি হয় না, মহিলারা ভিটামিন ডির অভাবে ভোগেন, কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, নানা ধরনের ব্যথা। অতএব সূর্যের আলো একটা নির্দিষ্ট পরিমাণে লাগান। আমরা এত সময় কথা বললাম সপ্তপর্ণী মাইতির সাথে। আহ, প্রশ্ন উত্তর অনেকটাই হলো, এবার একটুখানি আলাদাভাবে কোশ্চেন করতে চাইছি। আমি শুনলাম যে 16 বছর ধরে আপনি এই প্রফেশনে রয়েছে। 16 বছর মানে আজ থেকে 16টা বছর আগে আহ, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক জায়গায় মেয়েদেরকে পড়াশুনো করানো হয় না, কিন্তু আপনি সেই সময় গিয়ে একটা ডাক্তার হবেন, মহিলা ডাক্তার, মহিলাদের জন্য। আহ, মানে অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছেন? ছোট থেকে কি ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, নাকি পরবর্তীতে গিয়ে? ছোট থেকে খুব ইচ্ছে ছিল না যে ডাক্তার হওয়ার, কিন্তু বাড়ির একটা চাপ ছিলই। বাড়িতেও বাবা ডাক্তার, সবাই ডাক্তার, মোটামুটি একটা পরিমণ্ডলেই আমি মানুষ হয়েছি, তাই সবার একটা এক্সপেকটেশন ছিল মেয়েও ডাক্তার হবে। হ্যাঁ, সেই থেকে একটা ডাক্তারিতে চান্সও পেয়ে গেলাম, জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করলাম, সেই থেকেই ডাক্তারিতে আসা। আপনার ক্লিনিক কোথায় রয়েছে? আমার ক্লিনিক বর্ধমান শহরে লাইফগার্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল নবাবহাটে রয়েছে। এছাড়া দি আরোগ্য রসিকপুর মোড় খোসবাগানে রয়েছে। 16 বছর এই ক্যারিয়ার গাইনোকোলজিস্ট হিসেবে, সেক্ষেত্রে মানে খুব ডিফিকাল্টি বা কমপ্লিকেটেড কোনো পেশেন্টকে দেখেছেন আপনি, যেটা দেখে মনে হয়েছে যে আহ, আগে আসা উচিত ছিল, কিংবা মানুষের মধ্যে এখনো কুসংস্কার রয়েছে, নিজের কোনোভাবে খারাপ লাগে? হ্যাঁ, সেরকম তো রয়েছে। গ্রামাঞ্চলের খুবই প্রত্যন্ত অঞ্চলের একটি পেশেন্ট সুন্দরবনের দিকে, তিনি এসেছেন, কনসিভ করেছেন, পেশেন্টের সেরকমভাবে ফলো আপ করেননি, কোনোদিনই সেরকমভাবে বিশেষজ্ঞ চিকিৎসকও দেখাননি। যখন এসেছেন প্রথম ফার্স্ট ভিজিটে, অ্যাডভান্স প্রেগন্যান্সি, কিছুদিন পর ডেলিভারি ডেট রয়েছে, তখন আমরা সমস্ত ফলো আপ যখন করলাম, দেখলাম উনি অ্যাকিউট কিডনি ডিজিজে ভুগছেন। তো সেই ক্ষেত্রে ডেলিভারি খুবই ক্রিটিক্যাল ছিল। রিকারেন্টলি আমরা দিনের পর দিন ডায়ালিসিস করে মা কিন্তু সুস্থ বাচ্চা নিয়ে বাড়ি ফিরে গেছে। আচ্ছা, দুটো সন্তানের মধ্যে বয়সের যে মানে দুটো সন্তান নেওয়ার আগে মাঝে মধ্যবর্তী কত দিনের গ্যাপ বা কত বছরের গ্যাপ রাখা? মোটামুটি 3 বছর হলেই যথেষ্ট। 3 বছর। এখন দেখা যাচ্ছে যে অনেকে, এখনো পর্যন্ত বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে আহ, হাসপাতালে তারা যাচ্ছে না, মনে করছে যে বাড়িতেই নর্মাল ডেলিভারি তারা নিতে চাইছে, বা তারা মনে করছে যে আমাদের সময় তো আমরা বাড়িতেই প্রসব করেছিলাম, সেক্ষেত্রে বাড়িতেই হবে। সেক্ষেত্রে কতটা কমপ্লিকেটেড বা
হ্যাঁ, সেক্ষেত্রে তো কমপ্লিকেশন হয়ই। হ্যাঁ, আগেকার দিনে আমাদের এত বেশি মেডিকেল অ্যাক্সেস ছিল না। গ্রামে, গ্রামে শহরাঞ্চলে এত কাছাকাছির মধ্যে এখন কত সুপার স্পেশালিটি হসপিটাল, নার্সিং হোম, সরকারি, বেসরকারি সবকিছুই খুলে গেছে। হ্যাঁ, একটুখানি এগিয়ে গিয়ে যদি হাসপাতালে যান, কোনো অসুবিধে কিছু হবে না। সে আগেকার দিনের একটা আমাদের কুসংস্কার থেকেই গেছে, "ও আমরা কত বাচ্চা বিয়েছি বাড়িতে, আমাদের কিছু হলো না? এখনই তোমাদের সবকিছু।" এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যারা মহিলারা এরা এই সমস্যায় ভুগছেন, তাদের শ্বশুর, শাশুড়ি, মা, বাবা, সর্বোপরি সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যিনি স্বামী, তাকে বুঝতে হবে যে মেয়েটির শারীরিক, মানসিক কতটা সাপোর্ট দরকার এই টাইমে, যে নতুন মা হতে যাচ্ছে। তাই নিয়ম করে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিয়মিত চেকআপ করান। ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনি একটি সুস্থ, নিরাপদভাবে আপনার সন্তানের জন্ম দিতে পারবেন। প্রেগনেন্সির পর অনেকে যেদিন জানতে পারলেন যে প্রেগনেন্ট রয়েছেন সেদিন থেকেই রেস্টে চলে আসেন। প্রথম দিন থেকে রেস্টে যাওয়া দরকার, নাকি একটা সময় রয়েছে যে এই মাসের পর রেস্টে যদি যাওয়া যায় তাহলে বেবির জন্য খুব উপকার হয়? একদমই না। হ্যাঁ, একটা নরমাল প্রেগন্যান্সি যদি থাকে একেবারেই শুয়ে বসে থাকবেন না। বরং হালকা হাঁটাহাঁটি করুন। হালকা প্রিনেটাল যে যোগা হয়, আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই সমস্ত কিছু ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমরা বেড রেস্ট দিই অনেক কমপ্লিকেটেড প্রেগন্যান্সি যদি থাকে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা পেশেন্টকে দেখে তবেই বেড রেস্টের অ্যাডভাইস করি। নয়তো নরমাল প্রেগন্যান্সির ক্ষেত্রে কোনোভাবেই বেড রেস্ট একেবারেই কাম্য নয়। আপনি হালকা হাঁটাহাঁটি করুন। ভারী কাজ অবশ্যই করবেন না। কিন্তু যোগা করতে পারেন, সহজে হাঁটতে পারেন, এগুলো অবশ্যই করতে পারবেন। যারা কাজ করেন, যে মারা কাজ করেন, ওয়ার্কিং মাদার্স যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কি বলবেন? মানে ৯ মাসের কতদিন আগে থেকে তাদের রেস্টে চলে যাওয়া দরকার? কারণ বাইরে বেরোনো মানে ট্রাফিক রয়েছে, বাইরে বেরোনো মানে কিছুটা হলেও তাদেরকে রাস্তাতে চলাফেরাতে একটু সাবধানতাও তো অবলম্বন করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমেই দেখতে হবে আপনার দূরত্ব কত? আপনি কি ধরনের কাজ করেন? অবশ্যই প্রেগন্যান্সিতে ভারী কাজ এভয়েড করুন। এমন কোথাও যাবেন না যেখানে জার্কিং হয়। হ্যাঁ, নাইট ডিউটি চেষ্টা করবেন অ্যাভয়েড করে চলার। তার কি নার্সিং স্টাফ যারা তারা নাইট ডিউটি করে, তাদেরাও বেবি কনসিভ করে, সুস্থ বাচ্চার জন্ম দেয়। তো চেষ্টা করবেন সেগুলো অ্যাভয়েড করে চলার। যদি আ বসে কাজ হয়, কিছু সময় পর, পর একটু হেঁটে এসে আবার কাজে বসুন। একভাবে বসে থাকবেন না। এগুলো মেনে চললে আশা করি কোনো অসুবিধে হবে না। গর্ভাবস্থায় এখনো পর্যন্ত আছে কুসংস্কার যে এই ফলগুলো খাওয়া যাবে না, এগুলো খেতে পারবে না কেউ। অযথা হয়তো বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা চিন্তা থাকে। এ ধরনের আমরা গ্রামের অনেক চলতি ভাষায় অনেক রকমের মিথ আমরা জানি। এটা কি সত্যি যে ফল খাওয়া যাবে এখনো না? বইয়ের ভাষায় সেরকম কিছু কিন্তু এখনো মিথটা চলে এসেছে। হ্যাঁ, তা কয়েকটা মাত্র তো ২-১ টা ফল, সেটা না হয় প্রেগন্যান্সির সময় এভয়েড করে চলে যাওয়াই কি, কি ভালো। ফল এভয়েড করা দরকার? হ্যাঁ, সাধারণত আমাদের মধ্যে খুব প্রচলন আছে, আনারস খাওয়া যাবে না, কাঁচা পেঁপে খাওয়া যাবে না। ঠিক আছে, এই কটা ফল এভয়েড করেই চলুন। বিজ্ঞানগত দিক দিয়ে মানে কারণটা কি? আ বলা হয় অনেক সময় এগুলোতে এমন কিছু এনজাইমস থাকে যেগুলোকে লেবার প্রেসিপিটেট করে। মানে প্রিটার্ম লেবার তৈরি হয়। সেজন্য অনেক আগেই বাচ্চা তৈরি হয়, বাচ্চাটি নষ্ট হয়ে যায় বলে। হ্যাঁ, সেই কারণে এই ধরনের একটা মিথ এসেই গেছে যে আমাদের মধ্যে এই ধরনের ফল খাওয়া বারণ। এক্ষেত্রে একটা ফল নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন একটা প্রশ্ন আমারও রয়েছে। আমরা সবসময় দেখি যে জোড়া ফল অনেকে এভয়েড করে চলে। অনেকে মনে করে যে জোড়া ফল খেলেই টুইনস বেবি হবে। এই যে কুসংস্কারগুলো আমরা শুনে থাকি, এটা কি সত্যি? না, এর কোনো বিজ্ঞানসম্মত এখনো কোনো ব্যাখ্যা নেই। এটা কুসংস্কারই রয়েছে। এর সঙ্গে জোড়া বাচ্চা হবে কিনা তার আ কোনো এর সাথে কোনো রিলেশন নেই। টুইনস বেবি কি মূলত মানে জেনেটিক্যালি হওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই। টুইনস বেবির একটা কারণ হলো জেনেটিক কজ। ফ্যামিলি হিস্ট্রি দেখলে দেখা যাবে হয়তো তার কারো কোথাও একজন টুইনসের হিস্ট্রি রয়েছে। সেটা বলা যেতেই পারে যে এটা জেনেটিক কজ অনেক কিছু, ক্ষেত্রেই। কিছু ক্ষেত্রে আমরা দেখি ৩ টে বাচ্চা একসাথে প্রসব করা হয়। অ্যাকচুয়ালি কটা ভাবে দেখুন, টুইনস বা মাল্টিপল প্রেগন্যান্সি সে টুইনস হোক বা ট্রিপলেটস হোক, হ্যাঁ, অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে? অনেক ক্ষেত্রেই আইভিএফ এর কারণে অতগুলো দেওয়া হচ্ছে। আইডিয়ালি দেওয়া হয় না এত বেশি। মাল্টিপল প্রেগন্যান্সি ইজ অলওয়েজ হাই রিস্ক প্রেগন্যান্সি। যত বাচ্চা সংখ্যায় বাড়বে, মায়ের বাচ্চার সবারই কমপ্লিকেশন তত মাত্রায় বাড়বে। হ্যাঁ, তাও যেগুলো নরমালি টুইনস হয়ে যায় বা ট্রিপলেটস হয়, হ্যাঁ, সেক্ষেত্রে বলব তো অবশ্যই হাই রিস্ক প্রেগন্যান্সি সেক্ষেত্রে। বেশ কিছু সময় আমরা দেখতে পাই যে নিউবর্ন বেবি তাদের মধ্যে কারোর হয়তো হার্টে ফুটো রয়েছে। মানে ১০ দিনেই হয়তো বাচ্চা মারা যাচ্ছে। এই ধরনের কমপ্লিকেশন কখন হয়?
আচ্ছা। পুরো প্রেগন্যান্সি জুড়েই বেশ কিছু আমরা স্ক্যান করে থাকি, মানে আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান। একটি স্ক্যান হলো অ্যানোমালি স্ক্যান, যেটি ৫ মাসের মাথায় গিয়ে কমনলি করা হয়। সেটা অবশ্যই করা উচিত। তাতে দেখা হয় বাচ্চার ব্রেন, বাচ্চার হার্ট বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো সেটি সঠিকভাবে সেগুলি ডেভেলপ করেছে কিনা। এছাড়া ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। সেক্ষেত্রে দেখা হয় যে বাচ্চার হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি গুরুতর সমস্যা থাকে, মানে ইরিভার্সিবল, সেক্ষেত্রে আমরা ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিই। এছাড়া যদি অল্প কিছু হয়, তার বাচ্চাটির ডেলিভারি এমন কোনো একটা টার্সিয়ারি কেয়ার সেন্টারে করা হয় যেখানে কার্ডিয়াক সেটআপ রয়েছে। দরকার হলে বাচ্চাকে তখনই কার্ডিয়াক ইন্টারভেনশন করে নেওয়া যায়। বাচ্চা জন্ম হওয়ার আগে তার লিঙ্গ জানা আইনগত অপরাধ। 2025-এ দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি কোনো পেশেন্টের সম্মুখীন হয়েছেন আপনি যে বাচ্চা প্রসবের আগেই তারা জানতে চেষ্টা করছে যে ছেলে কি? হ্যাঁ, অনেকবারই বলেছে। আপনার ডাক্তারবাবু, রিঅ্যাকশন কি হয়? আমি বললাম, "আমি তো জেলে যাব। তুমিও কি আমার সঙ্গে যাবে?" না, এটা একদম আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, কৌতূহল তো আমাদের সবারই থাকে। জাস্ট ফর লটারি। আমি আজকে জিতবো কি জিতবো না। মনের ইচ্ছে পূরণ হবে কি হবে না। কিন্তু আমাদেরকে ঈশ্বর যেটি দিবে সেটিই আমাদেরকে গ্রহণ করতে হবে। একটি সুস্থ স্বাভাবিক বাচ্চার নিরাপদে জন্ম দেওয়াটাই আমাদের যেন উদ্দেশ্য হয়। ছেলে হলো বা না মেয়ে হলো, সেটা যেন উদ্দেশ্য না হয়। অনেকেই জানতে চান আ যে আমার বলুন তো, ছেলে হবে না মেয়ে আছে পেটে? আমি বলি, "আমি তো জানি না।" সম্প্রতি কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? মাঝে, মাঝেই বলে এসে। এমনকি ডেলিভারি টেবিলেও বলে, "ম্যাডাম, আজকে আমার ছেলে হবে না মেয়ে হবে?" আমি বললাম, "একটু পরেই আমি যখন বার করব তখনই জানতে পারবে। আমিও জানি না, তুমিও জানো না। আমিও তখনই জানতে পারবো যখন তুমি জানতে পারবে।" একটা মহিলা ডাক্তার, গাইনো ডাক্তার আপনার সামনে যখন কেউ বলছে যে মেয়ে হচ্ছে না ছেলে বাচ্চা প্রসব করবে আমার স্ত্রী, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনার মানে খারাপ লাগার বিষয় তো থাকেই। হ্যাঁ, এখনো তো এই লিঙ্গ বৈষম্য তো রয়েইছে সব জায়গায়। আমরা যতই উন্নততর হই না কেন, লিঙ্গ বৈষম্য সমস্ত স্তরেই রয়েছে, সমস্ত পেশাতেও রয়েছে, সমস্ত জায়গাতেই এটা রয়েছে। অতএব এটা নিয়ে আমাদের যেতে হলে অনেক গভীরে গিয়ে এটাকে উৎখাত করতে হবে। হ্যাঁ, ও শুধুমাত্র আজ জন্মের সময় আমাকে জিজ্ঞেস করছে, আমার ছেলে হবে না মেয়ে হবে। কেন জিজ্ঞেস করছে? মেয়ে হলে কি অসুবিধে তার? নাকি ছেলে হলে তার কি অসুবিধে? তো সে জিজ্ঞেস করলো কেন? হঠাৎ আজ এই প্রশ্নটা এলো কেন? নিশ্চয়ই কোনো বৈষম্য আছে। ছেলে এবং মেয়ে এক হবে না কেন? তার কেন এই টেনশনটা? আমার ছেলে হবে না মেয়ে হবে? যেদিন এই টেনশনটা চলে যাবে, সেদিন বুঝবো সবকিছু বৈষম্য উঠে গেছে। গর্ভাবস্থা কিংবা গর্ভধারণ করার প্রাপ্য বয়স কত? কারণ এখন দেখা যায় যে ১৬ বছরের যারা কম রয়েছে, হ্যাঁ। নাবালিকা, তারাও পর্যন্ত বিয়ে করে নিচ্ছে, কেউ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে উপযুক্ত বয়স কি? হ্যাঁ, নাবালিকা যেমন টিনেজ প্রেগন্যান্সি, যেমন বেশি বয়সে মা হওয়াটাও যেমন খুবই হাই রিস্ক প্রেগন্যান্সি, তেমনি কম বয়সে মা হওয়াও কিন্তু খুবই হাই রিস্ক প্রেগন্যান্সি। আমরা বলি এট লিস্ট ২০ বছর পরে বয়সের পর মা হওয়াটাই আইডিয়াল। এছাড়াও আমরা দেখতে পাই যে গ্রামের দিকে দেখা যায় যে অল্প বয়সে বিয়ে হয়ে গেল, নাবালিকা প্রেগনেন্ট রয়েছে। সেক্ষেত্রে বাচ্চা প্রসবের সময় তো মায়ের যে শরীর রয়েছে, মায়ের যে প্রাণ, তারও তো একটা শঙ্কা রয়েছে। হ্যাঁ, মা বাচ্চা দুজনেরই সমস্যা রয়েছে। মায়ের তখনও ডেভেলপমেন্ট অনেক কিছু হওয়া বাকি। মা রিকারেন্ট অ্যানিমিয়াতে ভোগে। মা যদি অ্যানিমিয়ায় ভোগে, বাচ্চাও তাই, বাচ্চার গ্রোথ ভালো হয় না। মায়ের প্রেশার বাড়ে। অনেক ক্ষেত্রে মায়ের খিঁচুনি হয়। খিঁচুনি হলে মা বাচ্চা দুজনেরই প্রাণ সংকট দেখা দেয়। অতএব বললাম যে কম বয়সে মা হওয়াটাও খুব খারাপ জিনিস। সেটাও খুবই হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যেই গণ্য করা হয়। আমরা চেষ্টা করব সচেতনতার মাধ্যমে বিয়ে অ্যাট লিস্ট ১৮ বছরের পরে হোক এবং মা যেন অ্যাট লিস্ট ২০ বছর বয়সের পরে হোক। দেখা যায় যে সরকার থেকে আইসিডিএস যে স্কুলগুলি রয়েছে, সেখানে খিচুড়ি দেওয়া হয় প্রেগনেন্ট যে মহিলা রয়েছে তাদের জন্য। যারা গ্রামের দিকে থাকেন তারা ডায়েটের মধ্যে বেশ দুধ, দামি ফল তারা অ্যাড করতে পারে না। তাদের জন্য একদম আ বাড়িতে পাওয়া এরকম শাকসবজি কি রয়েছে যেটা খেলে সুস্থ বাচ্চাকে প্রসব করতে পারবে? সবসময় দামি জিনিস খেলেই যে বাচ্চা সুস্থ থাকবে, মা সুস্থ থাকবে তা নয়। আমাদের চারপাশে এমন খুবই সহজলভ্য জিনিস পাওয়া যায় যেটা যথেষ্ট আমাদের পুষ্টি প্রদান করতে পারে। সাধারণ ডাল, ভাত, পোনা মাছ, চুনো মাছ, মাংস, আ ডিম, এগুলি খেলেই যথেষ্ট। শাকসবজি খান বেশি করে, ফল যেগুলি কম দামি ফল, দামি ফল খেলেই শুধুমাত্র উপকার, আর কম দামি ফল খেলে উপকার নয় এমন কিন্তু নয়। হ্যাঁ, এগুলো অতএব খাওয়া-দাওয়া যেটি আমার বাড়ির আশেপাশে খুবই সহজলভ্য, সেগুলিই খান, যথেষ্ট পুষ্টিকর সেগুলি।
সপ্তপর্ণা ম্যামের কাছে একদম লাস্ট প্রশ্ন আমার। এখন দেখা যাচ্ছে বেশ কিছু টিনেজ গার্ল রয়েছে যাদের অনেক ছোট বয়স থেকে না অ্যানিমিয়ায় তারা ভুগছে। পরবর্তীতে তাদের কি প্রবলেম হতে পারে এই অ্যানিমিয়ার জন্য? প্রথমেই অ্যানিমিয়াতে ভুগছে কেন? তার কিছু একটা সমস্যা হচ্ছে। বারবার হাঁপিয়ে পড়ছে বা দুর্বলতা অনুভব করছে। তাহলে বলব অবশ্যই আগে চিকিৎসকের কাছে যান। উনি ফলো আপ করবেন যে কী ধরনের অ্যানিমিয়া বা কী কারণে অ্যানিমিয়া হচ্ছে, সেই কারণটি অনুসন্ধান করে আগে সেই মতো চিকিৎসা নিন। পরবর্তীকালে হ্যাঁ, প্রেগন্যান্সি তো রয়েইছে। প্রেগন্যান্সি কমপ্লিকেটেড হবে। সেক্ষেত্রে রক্ত দিতে হতে পারে, আয়রন দিতে হতে পারে, নানা এই ধরনের হয়। এছাড়া তার প্রেগন্যান্ট যদি নাও হয়, তার দৈনন্দিন কাজকর্ম করতেও সে হাঁপিয়ে যাবে, দুর্বলতা অনুভব করবে নানাভাবে। এমনকি খুব বেশি যদি অ্যানিমিয়া হয়, খুবই কম যেখানে হিমোগ্লোবিন রয়েছে, সেক্ষেত্রে হার্ট ফেলিয়ারেও যেতে পারে পেশেন্ট। বললাম যে শেষ প্রশ্ন, কিন্তু আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা করে নিচ্ছি। সেটা হলো, অনেক সময় দেখা যায় যদি মাতৃত্ব লাভ করতে না পারে সেক্ষেত্রে মহিলাকেই সবসময় দোষারোপ করা হয়। গ্রামের দিকে, শহরে এডুকেটেড মানুষরাও তারাও পর্যন্ত মহিলাকেই দোষারোপ করে। আপনি একটু যারা শিক্ষিত সমাজ রয়েছে, কিংবা যারা এখন তো সমাজ মাধ্যমে ফোন সবার হাতে, ফোন খুললেই তারা ফেসবুক, ইউটিউব দেখছে, তাদের কাছে ব্যাখ্যা করবে। হ্যাঁ, বন্ধ্যাত্ব আমাদের কাছে যে একটি যেমন যন্ত্রণার বিষয়, এর কারণ কিন্তু একা শুধু মহিলাটি নয়। কারণ অনুসন্ধান করে আমরা দেখেছি 30% চান্স কিন্তু একজন পুরুষেরও আছে। পুরুষজনিত কারণ প্রায় 30%, মহিলাজনিত কারণও প্রায় 30%, এবং আর বাকিটা সবই আননোন কজ, যেটা আজও আমরা খুঁজে পাইনি। তাই একমাত্র মহিলাই দোষী, পুরুষ কিছু নয়। পুরুষ মহিলা দুজনকেই সমানভাবে কাজ করতে হবে এর জন্য। একে অপরকে দোষারোপ করা যাবে না। যে টেস্ট টিউব বেবি রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, সেগুলো যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটি টেস্ট টিউব বেবি বলতে গেলে হ্যাঁ, আর্টিফিশিয়ালি বাইরে একটা ভ্রূণ তৈরি করে মায়ের জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে। এর আগে অনেকগুলি স্টেপ আমরা পেরিয়ে আসি যে কার দিক থেকে কোন কারণে বন্ধ্যাত্ব এলো। সেই কারণটি অনুসন্ধান করে সেই রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে তার জন্য উপযুক্ত যেটি সেটিই আমরা করে থাকি। হ্যাঁ, সেটা হয়তো আইভিএফ নাও লাগতে পারে। অন্য স্বাভাবিক ওভিলেশন ইন্ডাকশন বা আইইউআই-তেও কাজ হতে পারে। আগে রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে তার কারণ অনুসন্ধান করে তার উপযুক্ত চিকিৎসাটাই দিয়ে রাখি।